যখন কোনো দলকে বাধ্য হয়ে নারী প্রার্থী দিতে হয়, তারা তাকে এমন আসনে মনোনয়ন দেয় যেখানে দলের পরাজয় নিশ্চিত। তাসনিম জারা বা মনীষা চক্রবর্তীর মতো প্রার্থীরা আধুনিক, শিক্ষিত এবং জনসম্পৃক্ত প্রচার চালিয়েছেন। তাসনিম জারার ক্যাম্পেইনে নারীদের অংশগ্রহণ ছিল আশা জাগানিয়া, কিন্তু দিন শেষে নির্বাচনে জয়ী হওয়ার জন্য যে কালো টাকা ও পেশি শক্তির সমীকরণ প্রয়োজন, সেখানে তারা অসম প্রতিযোগিতার শিকার। মনীষা চক্রবর্তীর 22,000 ভোট পাওয়া প্রমাণ করে তাদের ভিত্তি আছে, কিন্তু রাষ্ট্রযন্ত্র ও মিডিয়া তাদের মেইন স্ট্রিম বা জেতার মতো প্রার্থী হিসেবে প্রজেক্ট করেনি। 2026 নির্বাচনে নারীরা পেছালেন কেন? 2024 সালের গণ অভ্যুত্থান ঢাকার রাজপথ, বিশ্ববিদ্যালয় করিডোর, জেলা শহরের মোড়, সবখানে ছিল জেন জেড তরুণীদের অকুতোভয় উপস্থিতি। তারা ছিল ব্যারিকেডের সামনে, তাদের স্লোগান ছিল মুক্তির, তাদের চোখে ছিল রাষ্ট্র সংস্কারের স্বপ্ন। তখন মনে হয়েছিল বাংলাদেশ এমন এক রাজনৈতিক যুগে প্রবেশ করছে যেখানে নারী কেবল সংরক্ষিত আসনের অলংকার হবে না, বরং নীতি নির্ধারণী টেবিলের অংশীদার হবে। কিন্তু মাত্র 2 বছরের ব্যবধানে 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সামনে হাজির হয় 83 জন নারী প্রার্থীর একটি তালিকা, যার মধ্যে মাত্র 7 জন জয়ী হয়েছেন। এটা কোনো সাধারণ পরিসংখ্যান নয়, এটা একটা রাজনৈতিক বিপর্যয়। এটা প্রমাণ করে রাজপথে নারীর রক্ত ঘাম গ্রহণযোগ্য হলেও সংসদের চেয়ারে তাদের স্থান দিতে পুরুষতান্ত্রিক ক্ষমতা কাঠামো এখনও প্রস্তুত নয়। এখন যদি প্রশ্ন করি, এই রাজনৈতিক বিপর্যয় কার? রাজনৈতিক দলের নাকি তার সংস্কৃতি? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই বিপর্যয়ের দায় একক কোনো দলের নয়, বরং পুরো রাজনৈতিক সংস্কৃতির। বিএনপি জাতির নেতৃত্বে একসময় খালেদা জিয়ার মতো আইকনিক ফিগার ছিলেন, তারাও এবার ইতিহাসের উল্টো পথে হেঁটেছে। সংবিধানে 33% নারী নেতৃত্বের কথা থাকলেও বাস্তবে মনোনয়ন দেওয়া হয়েছে হাতে গোনা। রুবিন ফারহানার মতো তুখোড় পার্লামেন্টেরিয়ানকে দলীয় মনোনয়ন না দেওয়া এবং পরবর্তীতে বহিষ্কার করা এই বার্তা দেয় যে দলে অনুগত নারীর কদর থাকলেও প্রশ্ন করা নারীর স্থান নেই। শামা ওয়ায়েদ বা তাসিনা রুশদি লুনার বিজয়কে খাটো করেও বলা যায়, তাদের বিজয়ের নেপথ্যে তাদের নিজেদের রাজনৈতিক সত্তার চেয়ে পারিবারিক লিগ্যাসি বা মৃত ও গুম হওয়া পুরুষের প্রতি জনসমবেদনা বড় হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ইনক্লুসিভ রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে গঠিত হয়েছিল যে দল, তারাও ক্ষমতার সমীকরণে জামায়াতে ইসলামীর সঙ্গে আপোষ করেছে। যে জামায়াতে প্রকাশ্যে নারী নেতৃত্বের বিরোধিতা করে, তাদের সঙ্গে জোটভুক্ত হয়ে এনসিপি কার্যত নারীর রাজনৈতিক অগ্রযাত্রার কফিনে শেষ পেরেক ঠুকেছে। এবং এই জোটভুক্ত হওয়ার কারণে তার দল থেকে যখন একে একে প্রথম সারির নারী নেতৃত্বরা পদত্যাগ করল, তখন তারা কোনো শেষ চেষ্টাও করল না, বরং জুলাই চার্টার থেকে নারী অধিকার কমিশনের সুপারিশ বাদ দেওয়া এবং অন্তর্বর্তী সরকারের নীরবতা প্রমাণ করে রাষ্ট্রীয় সংস্কারের এজেন্ডায় নারী কখনোই অগ্রাধিকার ছিল না। অথচ নির্বাচনের পর আমরা দেখছি এই ফলাফল বিপর্যয় নিয়ে গণমাধ্যমে একটি অদ্ভুত ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। নারীবাদীরা কেন মাঠে নামেনি, কেন তারা নারী প্রার্থীদের জেতালো না? তুরিন আফরোজ বা সমসাময়িক তাত্ত্বিকদের উদ্ধৃতি দিয়ে বলা যায়, বাংলাদেশে নারীবাদকে এমনভাবে কল্পনা করা হয় যেন এটি কোনো ইলেকশন ম্যানেজমেন্ট সার্ভিস, যেন নারীবাদীদের কাজ হলো 24/7 পোস্টার লাগানো, ভোটার আনা এবং দিন শেষে প্রার্থী হেরে গেলে ক্ষমা চাওয়া। কিন্তু বিশ্বব্যাপী গবেষণা বলছে নির্বাচনে জয়ের জন্য 3টি উপাদান জরুরি। 1, উইনেবল আসনে মনোনয়ন। 2, পর্যাপ্ত নির্বাচনী তহবিল। এবং 3, পেশি শক্তি বা সাংগঠনিক নিরাপত্তা। অথচ বাংলাদেশে এই 3টি চাবিকাঠি পুরুষদের হাতে। যখন কোনো দলকে বাধ্য হয়ে নারী প্রার্থী দিতে হয়, তারা তাকে এমন আসনে মনোনয়ন দেয় যেখানে দলের পরাজয় নিশ্চিত। তাসনিম জারা বা মনীষা চক্রবর্তীর মতো প্রার্থীরা
আধুনিক, শিক্ষিত এবং জনসম্পৃক্ত প্রচার চালিয়েছেন। তাসনিম জারার ক্যাম্পেইনে নারীদের অংশগ্রহণ ছিল আশা জাগানিয়া, কিন্তু দিন শেষে নির্বাচনে জয়ী হওয়ার জন্য যে কালো টাকা ও পেশি শক্তির সমীকরণ প্রয়োজন, সেখানে তারা অসম প্রতিযোগিতার শিকার। মনীষা চক্রবর্তীর 22,000 ভোট পাওয়া প্রমাণ করে তাদের ভিত্তি আছে, কিন্তু রাষ্ট্রযন্ত্র ও মিডিয়া তাদের মেইন স্ট্রিম বা জেতার মতো প্রার্থী হিসেবে প্রজেক্ট করেনি। এ দুজন বাদে আমরা যদি অন্যদের দেখি, বেশিরভাগের ক্ষেত্রে কাজ করেছে কেবল পারিবারিক ও দলীয় লিগ্যাসি বা সিম্প্যাথি। আর এর বাইরে যে 75 জন নারী তাদের নির্বাচনী বৈতরণী পার করেছেন, এক একটা মহাযুদ্ধের গল্প। কারণ তাদের পাশে নামকা ওয়াস্তে ছিল দল বা কর্মী সমর্থক। পেশি শক্তি, অর্থ সামর্থ্য এগুলো তথই বোঝ। কারণ একজন পুরুষ এখানে যত সহযোগিতা পায় দল থেকে, একজন নারী তার অর্ধেকও পায় না। এছাড়া 2026-এর নির্বাচনে নারী বিদ্বেষ কেবল ব্যালট বক্সে ছিল না, ছিল সাইবার স্পেসেও। আমরা দেখেছি শুধুমাত্র নারী রাজনীতিবিদ হওয়ার কারণে এক একজনকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি মোকাবেলা করতে হয়েছে শরীরবৃত্তিক সোশ্যাল মিডিয়া বুলিংও, যা একজন পুরুষকে মুখোমুখি হতে হয়নি। একজন পুরুষ রাজনীতিবিদ যখন তার প্রতিপক্ষকে মোকাবেলা করেছেন দুর্নীতি, অনিয়ম, পেশি শক্তির বিষয় নিয়ে, সেখানে একজন নারী রাজনীতিবিদকে লড়তে হচ্ছে আরও একটা এক্সট্রা ব্যাগেজ, তার চরিত্র নিয়ে, পোশাক নিয়ে। কিন্তু দল বা ভোটার কেউই এ বিষয়টি নিয়ে নারীদের পাশে দাঁড়াননি। তাহলে প্রশ্ন দাঁড়ায়, রাজনীতিতে নারীর অবস্থান আসলে কোথায়? উত্তর হলো এখনও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বাইরে। 2026 নির্বাচন আমাদের শিখিয়েছে কেবল রাজপথের সাহস দিয়ে সংসদ জয় করা যায় না, যদি না দলের মনোনয়ন বোর্ড, নির্বাচনী তহবিল এবং মিডিয়ার ন্যারেটিভ পরিবর্তন হয়। নারীরা সাংগঠনিকভাবে দুর্বল নয়, বরং তাদের দুর্বল আসনে খেলতে বাধ্য করা হয়। কারা রাজনীতি করবে, কে কোথায় বসবে, কে যোগ্য আর কে বেশি কথা বলা নারী, এই ট্যাগগুলো এখনও পুরুষতান্ত্রিক হাইকমান্ড ঠিক করে দেয়। তবে নারীবাদ ব্যর্থ হয়নি, বরং নারীবাদী আঙুল দিয়ে দেখিয়েছে রাষ্ট্র কতটা ব্যর্থ। এখন সময় এসেছে নারীকে সুযোগ দেওয়ার, নাটক বন্ধ করে কাঠামোগত সংস্কারের মাধ্যমে সুযোগ ছিনিয়ে নেওয়ার রাজনীতি শুরু করার। সংসদ হয়তো আজ শূন্য, কিন্তু রাজপথের সেই সাহস এখনও হারিয়ে যায়নি। লড়াইটা কেবল শুরু। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সঙ্গে।